ডিয়ার স্টুডেন্ট, আজকে করাবো 2023 পার্ট 2। এর আগের দিন 10টা কোয়েশ্চেন করিয়ে দিয়েছি, আজকে বাকি 10টা কোয়েশ্চেন। কোনো কোয়েশ্চেন অ্যান্সার যদি বুঝতে অসুবিধে হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যেও, কেমন? চলো তাহলে আজকের ফার্স্ট কোয়েশ্চেন স্টার্ট করছি। দেখো কি বলছে। Among the following compounds, the compound which has the highest solubility in water. বলছে যে এই যে কম্পাউন্ড গুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে? ফেনল, বেঞ্জোফেনল, বেঞ্জোইক অ্যাসিড, সোডিয়াম বেঞ্জয়েট। ঠিক আছে, তো এদের মধ্যে কার বলছে হাইয়েস্ট সলিউবিলিটি? দেখো, সলিউবিলিটি ডিপেন্ড কিসের ওপর করে? এখানে দিয়েছে ওয়াটার। ঠিক আছে, ওয়াটারের কথা বলা আছে যে ওয়াটারে কোনটা হাইয়েস্ট সলিউবিলিটি সেটা। ঠিক আছে, তাহলে দেখো এই যে সলিউবিলিটি ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো কোনটার হাইয়েস্ট সলিউবিলিটি হবে? এখানে যতগুলো দেওয়া আছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটাতেই অ্যারোমেটিক রিং আছে, এটা কমন, অ্যারোমেটিক রিং। তাহলে এই যে কম্পাউন্ডগুলো দেওয়া আছে এদের সলিউবিলিটি কালের ওপর ডিপেন্ড করবে? একটা ডিপেন্ড করবে এদের হাইড্রোফোবিক পার্ট, ঠিক আছে, একটা ডিপেন্ড করবে এদের হাইড্রোফোবিক পার্ট, আর একটা ডিপেন্ড করবে, আর হাইড্রোফোবিক পার্ট মিন্স নন পোলার, যেটা নন পোলার, আর একটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক পার্ট। ঠিক আছে, হাইড্রোফিলিক যে ফাংশনাল গ্রুপটা আছে, হাইড্রোফিলিক ফাংশনাল গ্রুপ, এই দুটোর উপর কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে, এই যে দুটো গ্রুপের মধ্যে যদি ব্যালেন্স থাকে সেইটার ওপর ডিপেন্ড করবে সলিউবিলিটি। তাহলে চলো দেখা যাক ফেনল। দেখো ফেনল কি, ফার্স্ট অপশন ছিল ফেনল। এটা কি করে? হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে ওয়াটারের সাথে। ঠিক আছে, এবং এটা কি আছে, এটা হাইড্রোজেন বন্ড ফর্ম করে ওয়াটারের সাথে ঠিকই, বাট এখানে একটা নন পোলার বেঞ্জিন রিং আছে যেটা কি করে সলিউবিলিটিটাকে লিমিট করে দেয়। ঠিক আছে, এই হচ্ছে ফেনল। ঠিক আছে, ও এইচ, এটা কি করে? ওয়াটারের সাথে এই হাইড্রোজেনটা হাইড্রোজেন বন্ড ফর্ম করে। ঠিক আছে, বাট সেটা কি হয়? লিমিটেড। ঠিক আছে, লিমিটেড। এরপর আছে দেখো বেঞ্জোইক অ্যাসিড। বেঞ্জোইক অ্যাসিডে কি আছে? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা আছে বেঞ্জিন, তার সাথে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। ঠিক আছে, এবার এটা ডেফিনেটলি পোলার। ঠিক আছে, এটা ডেফিনেটলি পোলার, কিন্তু তার সাথে কি আছে? বেঞ্জিন রিংটা আছে। তো এই কারণে এটা কি হচ্ছে? স্লাইটলি সলিবল হচ্ছে। এটাও সলিবল, বাট আমরা দেখছি স্লাইটলি সলিবল। ঠিক আছে, আমাদের যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম সলিউবিলিটি। বেঞ্জোফেনন, বেঞ্জোফেনন দেখো দুটো বেঞ্জিন রিং আছে, দুটো বাল্কি ফিনাইল রিং আছে। বেঞ্জোফেননে দুটো বাল্কি ফিনাইল গ্রুপ আছে। ঠিক আছে, এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট দুটো আছে এবং এটা ভার্সলি ছড়িয়ে আছে, তো সেই কারণে এটা ইনসলিউবল হবে ওয়াটারে। ঠিক আছে, আচ্ছা, আর একটা নেক্সট যেটা আছে দেওয়া আছে অপশন সোডিয়াম বেঞ্জয়েট। এখানে দেখো আমরা সোডিয়াম বেঞ্জয়েটটা দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে বেঞ্জয়েট, একটা আয়ন, আর একটা হচ্ছে সোডিয়াম আয়ন। ঠিক আছে, এখানে এই যে কার্বক্সিলেট আয়নটা যে ফর্ম করছে আর এখানে সোডিয়াম প্লাস, দুটো অপোজিট। তো এরা কি করবে? এরা কি করবে দেখো, আয়ন ডাইপোল ইন্টারাকশন এখানে হবে, আয়ন ডাইপোল ইন্টারাকশন ওয়াটারের সাথে। তো সেই কারণে এটা কি করবে? মোর সলিউবল হবে ওয়াটারে। ঠিক আছে, এটা মোর সলিউবল হয়ে যাচ্ছে। তাহলে ফেনল দেখো আমরা কি দেখলাম? উইকলি অ্যাসিডিক, এর ওয়াটার সলিউবিলিটি কি? মডারেট, একেবারে সলিউবল হয় না সেরকম নয়, মডারেট। বেঞ্জোফেনন এটা ইনসলিউবল। ঠিক আছে, নন পোলার, নেচারটা পুরোটাই নন পোলার। বেঞ্জোইক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড কি? এটা হচ্ছে অর্গানিক অ্যাসিড এবং ওয়াটার সলিউবিলিটি এর কি? লো, মানে সলিউবল হয় বাট লো। সোডিয়াম বেঞ্জয়েট, এটাই আমরা একমাত্র দেখলাম যে আয়নিক সল্ট। ঠিক আছে, এর ওয়াটার সলিউবিলিটি সেই জন্য খুব বেশি, তার কারণ এখানে কি ডাইপোল ইন্টারঅ্যাকশন হয়। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে সোডিয়াম বেঞ্জয়েট। ঠিক আছে, সোডিয়াম বেঞ্জয়েট। চলো নেক্সট কোয়েশ্চেন।
দেখো বলছে হাউ মেনি অ্যাটমস অফ অ্যান অ্যাসিডিক হাইড্রোকার্বন অফ মলিকুলার ফর্মুলা C4H4 লাই অন আ স্ট্রেট লাইন। দেখো অ্যাসিডিক হাইড্রোকার্বন বলেছে, ঠিক আছে। অ্যাসিডিক হাইড্রোকার্বন মানেই এখানে কি থাকবে, একটা তোমার ট্রিপল বন্ড থাকবে, ঠিক আছে। অ্যাসিটাইলিন গ্রুপ একটা থাকলে তবেই না সেটা অ্যাসিডিক হবে। এবারে বলছে যে কতগুলো অ্যাটম স্ট্রেট লাইনে আছে, কতগুলো অ্যাটম স্ট্রেট লাইনে আছে। দেখো তাহলে এবার 4টে হাইড্রোজেন দেওয়া আছে, তাহলে এখানে আমরা এবার এটাকে ফিল আপ করবো, ঠিক আছে। 4টে হাইড্রোজেন দেওয়া আছে মানে এখানে H3H2 হবে না, তাহলে এখানে একটা ডাবল বন্ড থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি CH2 CH, ঠিক আছে। দেখো 4টে হাইড্রোজেন হয়ে গেল। এবার বলছে কোন অ্যাটমগুলো কটা অ্যাটম স্ট্রেট চেনে থাকবে, কটা অ্যাটম স্ট্রেট চেনে থাকবে। দেখো এগুলো হচ্ছে sp হাইব্রিডাইজ, ঠিক আছে, sp হাইব্রিডাইজ। এবার এখানে দেখো এই যে কার্বন, এটা sp2, এটা sp2, তাহলে এগুলো কি ট্রাইঅ্যাঙ্গুলার স্ট্রাকচার, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কি 120 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেলগুলো হচ্ছে 120 ডিগ্রি, আর এগুলো হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে। এখানে দেখো এই যে এই CH যে বন্ডটা, এই যে C আর এই যে H, এই যে C আর এই যে H আছে, এদের কি হবে, এদের কিন্তু মধ্যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে। তো এইখানে যে এই যে পার্টটা আমরা পাবো, একটা পার্ট সি সি ট্রিপল বন্ড CH, ঠিক আছে। এইটা কি হবে, এইটা হচ্ছে লিনিয়ার হবে, লিনিয়ার। এই যে হাইড্রোজেন এটা হয়তো সেম প্লেনে থাকবে কিন্তু লিনিয়ার হবে না, এখানে বলছে স্ট্রেট লাইনে থাকছে, স্ট্রেট লাইনে। তাহলে এখানে আমরা 4টা পেয়ে যাচ্ছি, 4 হবে অ্যান্সার, ঠিক আছে। 4টে অ্যাটম থাকছে স্ট্রেট লাইনে, এই জন্য 4 এখানে হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, টু সেপারেট বাল্বস কন্টেন আইডিয়াল গ্যাস A and B রেসপেক্টিভলি, ঠিক আছে। দুটো ডিফারেন্ট বাল্ব বলছে, দুটো গ্যাস A আর B আছে, ঠিক আছে। এবার বলছে দ্য ডেনসিটি অফ গ্যাস A is twice that of B। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে নোট ডাউন করে নিচ্ছি, যেই যেই কন্ডিশনগুলো দেওয়া আছে পরপর নোট ডাউন করে নিচ্ছি। দেখো কি বলছে, যে DA equal to 2 dB, DA density of A gas equal to twice that of B মানে dB, ঠিক আছে। এবার বলছে মোলার মাস অফ A, তাহলে M এ মোলার মাস অফ গ্যাস A is half that of B, তাহলে B এর হাফ, তাহলে হাফ MB হবে, ওকে। এবার বলছে if the two gases are at same temperature the ratio of the pressure A to that of B, তাহলে রেশিও আমাদের করতে হবে A আর B এর মধ্যে, ঠিক আছে, রেশিও ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে ফর্মুলাটা দেওয়া আছে কি, প্রেসার, ডেনসিটি, মোলার মাস আর টেম্পারেচার, এদের মধ্যে ফর্মুলাটা দেওয়া আছে যেটা আমরা PV ইকুয়াল টু nRT এই আইডিয়াল গ্যাস ল থেকে ডিরাইভ করেছি, সেটা হচ্ছে P ইকুয়াল টু DRT বাই M, ঠিক আছে। V এর জায়গায় আমরা বসিয়ে দিয়েছি D আর M এর রিলেশন দিয়ে, এটা পেয়েছি DRT বাই M। তাহলে এখানে দেখো PA বাই PB এইভাবে আমাদের রেশিও নিতে হবে, তাহলে হয়ে যাবে DART দেখো DART বাই MA বাই DBRT বাই MB, ঠিক আছে। তাহলে এই দুটো পার্ট পুরো কেটে যাচ্ছে, ওকে। তাহলে আমরা দেখো নেক্সট স্টেপে পেয়ে যাচ্ছি DA বাই MA ইন্টু MB বাই DB। এবার এগুলোর ভ্যালু বসিয়ে দেওয়া যাক। DA ইকুয়াল টু কি ছিল 2 dB, 2 dB ইন্টু MB, আমি বিতে নিয়ে আসছি পুরো যাতে কাটাকাটি হয়ে যায়, MA ইকুয়াল টু হাফ MB, তার মানে MB ওপরে যাবে 4, এই সরি 2, ওপরে যাচ্ছে 2, তাহলে MB কেটে যাচ্ছে, DB কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 4, তাহলে PA ইজ টু PB ইকুয়াল টু কি হবে 4:1। দেখো বোঝা গেল তো, এইভাবে আমাদের করতে হবে, ভীষণই সোজা, 4:1। দেখো এবারে একটা ব্যাপার, এখানে কিন্তু 1:4ও একটা অপশানে আছে, ওই জন্য ঠিক করে দেখে অ্যান্সারটা দেবে। নেক্সট দেখো কি বলছে, দ্য ডাইমেনশন অফ দ্য কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইজ গিভেন বাই,
তো আমাদের তাহলে এখানে কোফিসিয়েন্টের যে ফর্মুলা সেটা জানতে হবে। সেখান থেকে আমরা কি করতে পারবো, সেখান থেকে আমরা ডাইমেনশনটা ক্যালকুলেশন করে নিতে পারবো, তাই তো। দেখো ভিসকাস যে ফোর্সটা, ভিসকোসিটি ফোর্স, সেটা ইকুয়াল টু ইটা এ ডিভি ডিএক্স। ঠিক আছে, ইটা এ ডিভি ডিএক্স। এখানে ইটাটা কি, ইটাটা হচ্ছে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। ওকে, এটা কি, এটা ডেফিনেটলি এখানে কি এরিয়া, এরিয়া ডিভি ডিএক্স হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ডিভি ডিএক্স। ঠিক আছে, ডিভি ডিএক্স এটা হয়ে যাচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। দেখো তাহলে এখান থেকে আমরা কি পাবো, ভেলোসিটি গ্রেডিয়েন্ট এখানে আমরা পেয়ে যাচ্ছি। চলো এবার এখানে ইটা থেকে আমরা ইটা ইকুয়াল টু তাহলে এই ফর্মুলাটা পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি আমরা এই ফর্মুলাটা ইউজ করেই করব। ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করেই করব। তাহলে দেখো এফ, এখানে কি কি আছে, এফ এ ডিভি ডিএক্স। তাহলে এফ এর আমরা কি জানি, ডাইমেনশন এম এল টি ইনভার্স 2। ঠিক আছে, আর কি আছে দেখো, এ এর এ হচ্ছে এরিয়া, তাহলে এটা ডেফিনেটলি হয়ে যাচ্ছে এল স্কোয়ার। আর ডিভি ডিএক্স ভেলোসিটির কি হয়, এল টি ইনভার্স, আর ডিএক্স এর জন্য এল। তাহলে এখানে আমরা মাত্রাটা পেয়ে যাব টি ইনভার্স। এবার এই সবগুলো এখানে বসিয়ে দেবো। দেখো তাহলে ইটা ইকুয়াল টু কি পাবো, এফ এর জায়গায় বসাবো এম এল টি ইনভার্স 2, এর জায়গায় বসাবো এল স্কোয়ার, আর এখানে বসাবো টি ইনভার্স। ঠিক আছে, তাহলে দেখো কত পাচ্ছি, এম এল ইনভার্স ইনভার্স, ঠিক আছে, আর টি ইনভার্স। ঠিক আছে, দেখো তাহলে এম এল ইনভার্স আর টি ইনভার্স। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে মাত্রা ভিসকোসিটি, কোথায় আছে, অপশান সি। ঠিক আছে, যখন যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা ডিরাইভ করবে সবসময় কিন্তু অ্যান্সারটা করার সময় বি কেয়ারফুল। অনেক সময় এরকম হয় আমরা অপশানটা জাস্ট 1 সেকেন্ড মানে চোখের নিমেষে দেখে অ্যান্সার করে দিই, তাতে ভুল হয়ে যায়। চলো নেক্সট দেখো, বলছে ইন আ ফার্স্ট অর্ডার রিয়াকশন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট বিকামস 0.0625 of its initial concentration after 2 hours। দেখো বলছে একটা রিয়াক্ট্যান্টে কনসেন্ট্রেশন কত হচ্ছে, মানে এটা ফাইনালটা কত হচ্ছে, 0.0625 অফ ইটস ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি এটা কি, এটা অ্যাকচুয়ালি রিমেনিং পার্টটা, এটা আমরা রিমেনিং পার্টটা পাচ্ছি, তাই না। দেখো ভালো করে কোয়েশ্চেনটা দেখো, তাহলে রিমেনিং কত হবে, রিমেনিংটা তাহলে হয়ে যাচ্ছে 0. আচ্ছা আমি পয়েন্ট তুলে দিচ্ছি 625 বাই, তাহলে একের পিঠে 4টে শূন্য হবে, তাই না। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 1/60। ঠিক আছে, এটা হচ্ছে রিমেনিং পার্ট, কত আওয়ার্সে, ইন 2 আওয়ার্স। দেখো টাইমটা দেখো, ইন 2 আওয়ার্স। ঠিক আছে, তার মানে 1/16 পার্ট রিমেনিং, 1/16 পার্ট আছে, 16 ভাগের 1 ভাগ। আমাদের জানতে চেয়েছে হাফ লাইফ রিয়াকশনের, হাফ, এই যে ফার্স্ট অর্ডার রিয়াকশনটা তার হাফ লাইফ, মানে আমাদের টি হাফ ক্যালকুলেশন করতে হবে। টি হাফ মিনস 1/2 পার্ট, তাই না। টোটাল অ্যামাউন্টকে 2 ভাগ করলে তার 1 ভাগকে আমরা বলবো হাফ। ঠিক আছে, আমাদের এই 1/2 পার্ট, এইটা তোমার এই পার্টটা হবে কোন টাইমে সেইটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এখানে 1/16কে আমরা 1/2 এর হোল 4 হিসেবে লিখতে পারি। ঠিক আছে, তার কারণ আমরা কি জানি, এটা আমাদের জানতে হবে হাফ লাইফ রিলেশনশিপ। যে কোনো ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে যে ফ্র্যাকশন অফ রিয়াক্ট্যান্টটা থেকে যায় রিমেনিংটা আফটার এন হাফ লাইফস, মানে এন সংখ্যক হাফ লাইফের পর যেই পার্টটা থেকে যায় তাকে আমরা বলে থাকি 1/2 এর হোল এন, রিমেনিং ফ্র্যাকশন। খুব স্বাভাবিক, একটা হাফ লাইফের পরে যদি হাফ পার্ট থাকে
তাহলে n সংখ্যক হাফ লাইফের পর কি হবে, 1/2 এর হোল n রিমেনিং ফ্র্যাকশন। তাহলে এইটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু হবে 1/2 এর হোল 4। তাহলে সেখান থেকে আমরা কতগুলো হাফ লাইফ হয়ে গেছে সেটা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে দেখো এখানে পেয়ে যাচ্ছি 1/2 এর হোল 4 ইকুয়াল টু 1/2 এর হোল n, তাই তো। তাহলে এখান থেকে পাবো n ইকুয়াল টু 4, মানে 4 হাফ লাইফস। 4 হাফ লাইফস রিয়াকশানটা অলরেডি পেরিয়ে এসেছে, সেই কারণেই 1/16 পার্ট মোটে রিমেনিং থাকছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি আছে, 2 আওয়ার্স ইনিশিয়াল কনসেন্ট্রেশন আফটার, এটা বলা হয়েছিল 2 আওয়ার্স। তার মানে 2 আওয়ার্সে কতগুলো হাফ লাইফ গেছে, তার মানে 4 হাফ লাইফ ইকুইভ্যালেন্ট টু 2 আওয়ার্স। তাহলে 1 হাফ লাইফ কি হবে, 1 হাফ লাইফ হয়ে যাবে 2/4, মানে 1/2 আওয়ার। ওকে, ক্লিয়ার। দেখো তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 0.5 আওয়ার। ঠিক আছে, হাফ আওয়ার মানে 0.5 আওয়ার। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট। এবার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট P4O6 অ্যান্ড P4O10 আর কারেক্ট। ঠিক আছে, দেখো P4O6 আর P4O10 এটার আমি স্ট্রাকচারটা দিয়েই রেখেছি। তাহলে অপশানগুলো প্রথম থেকে অ্যানালাইসিস করা যাক। কি আছে, both form oxo acid H3PO3 and H3PO4 respectively। ঠিক আছে, এটা কিন্তু একদমই কারেক্ট। রিয়াকশনগুলো কি হবে, P4O6 প্লাস 6H2O, এখান থেকে আমরা পাবো H3PO3। ঠিক আছে, আর P4O10 প্লাস 6H2O, এখান থেকে পাবো H3PO4। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি পেলাম, অক্সো অ্যাসিড পেলাম, অক্সো অ্যাসিড এখান থেকে পাচ্ছি। তাহলে অপশন এটা কারেক্ট। ঠিক আছে, এর পরেরটা দেখা যাক। ইন P4O6 each P is joined with 3 oxygen atom, okay, and in P4O10 each P is joined with 5 oxygen atom। দেখো 5 তো নেই, এখানে তো 4 দেখতে পাচ্ছি, তাই না, তাহলে এটা রং। এরপর বলেছে in P4O6 each P is joined with 3 oxygen atom and in P4O10 each P is joined with 4 oxygen atom। দেখো এটা আমরা দেখতে পাচ্ছি কারেক্ট। এর পরেরটাতে কি আছে, P is joined with 4 oxygen atom। আচ্ছা এটা রং, এটা তো 3 হবে, 4 আছে আবার এখানে 6 আছে, এটাও রং। ঠিক আছে, তাহলে অপশন A অ্যান্ড C এই দুটো কিন্তু কারেক্ট হলো। ঠিক আছে, চলো নেক্সট। দেখো বলছে উইক অ্যাসিড অফ দ্য ফলোয়িং অ্যাকোয়াস মিক্সচার উইল ফাংশন অ্যাজ বাফার। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকোয়াস মিক্সচার উইল ফাংশন অ্যাজ বাফার। আচ্ছা দেখো বাফারটা কি, বাফার কি, বাফার এমন একটা এটা মিক্সচার যেটা অ্যাড করলে কোনো সলিউশনের পিএইচ চেঞ্জ হয় না, এটা আমরা জানি। ঠিক আছে, এটা যদি অ্যাড করা থাকে তো বাইরে থেকে যতই তোমার অ্যাসিড বেস রিঅ্যাক্ট করা হোক, অ্যাড করা হোক, পিএইচটা কি হয়, চেঞ্জ হয় না। তো তাহলে এখানে দেখো বাফার কিভাবে তৈরি হয়, উইক অ্যাসিড প্লাস ইটস কনজুগেট বেস। ঠিক আছে, কনজুগেট বেস বা উইক বেস প্লাস কনজুগেট অ্যাসিড। ঠিক আছে, এইভাবে ফর্ম করা হয়। এবারে আমি প্রথমেই আসছি অপশন এতে। অপশন এতে দেখো এখানে কি করা হয়েছে, সোডিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে কি, সোডিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে স্ট্রং বেস, স্ট্রং বেস। তো স্ট্রং বেস হলে কি হবে, এটা বাফার হিসেবে কাজ করবে না, এটা কি করবে, এটা পুরোটাই ডিসোসিয়েট হয়ে যাবে এবং এটাকে বরং এর পিএইচ অনেক বাড়িয়ে দেবে, সেই কারণে এটা হবে না। এরপর আছে কি দেখো, বোরাক্স বোরিক অ্যাসিড। দেখো বোরাক্স বোরিক অ্যাসিড, বোরাক্সটা আসছে কোথায় থেকে, Na2BO4O7। ঠিক আছে, Na2B4O7। ঠিক আছে, এটা হচ্ছে বোরাক্স আর এটা হচ্ছে বোরিক অ্যাসিড। এটা কি, এটা একটা উইক অ্যাসিড। ঠিক আছে, উইক অ্যাসিড।
এবার এটা কি, এটা এর কনজুগেট বেস কি থেকে তৈরি হয়েছে, তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা কি, এটা হচ্ছে উইক অ্যাসিড প্লাস ইটস সল্ট, ইটস সল্ট, ইটস সল্ট উইথ আ স্ট্রং বেস, ঠিক আছে, স্ট্রং বেস, ঠিক আছে, উইক অ্যাসিড, আর একটা কি আছে, বোরিক অ্যাসিডটা উইক অ্যাসিড আর বোরাক্সটা হচ্ছে এটার সল্ট উইথ স্ট্রং বেস, উইথ স্ট্রং বেস, ঠিক আছে। সেই কারণে এটা কি করবে, এটা বাফার হিসেবে কাজ করবে, ঠিক আছে, এটা বাফার হিসেবে কাজ করবে। কারণ বোরাক্সের দেখো ফর্মুলাটা দেখে নাও, বোরাক্সের ফর্মুলাটা দেখে নাও, সোডিয়াম আছে, ঠিক আছে। তারপরে দেখো Na2PO4 NaH2PO4, দেখো একটা তাহলে ফসফেট সল্ট, ঠিক আছে, দুটো, তাহলে এটাও কি করবে, এটাও হবে তোমার বাফার হিসেবে ওয়ার্ক করবে। NH4Cl NH4OH, ঠিক আছে, এটাও তাহলে কিভাবে ফর্ম করছে, এখানেও এটাও হচ্ছে তোমার উইক অ্যাসিড, উইক বেস, তার সাথে স্ট্রং অ্যাসিডের উইক বেস, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি উইক বেস, তার সাথে কি আছে প্লাস ইটস সল্ট উইথ আ স্ট্রং অ্যাসিড, ঠিক আছে, এটাও তাই ছিল, ঠিক আছে, এটাও তাই ছিল, এটাও ওই জন্য বাফার হিসেবে কাজ করছে। তাহলে এখানে অপশন বি সি ডি তিনটেই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট 18টা দেখো, দেখো এখানে কি ফর্ম করছে, দ্য প্রোডাক্ট ফর্মড ইন দ্য ফলোয়িং রিয়াকশন ইজ, তো এখানে কি কি ফর্ম করবে সেটা এখানে কিন্তু জানতে চেয়েছে, কি কি ফর্ম করবে। দেখো ব্রোমিন NaOH দেওয়া আছে, তার মানে এটা আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে, এটা কি, এটা ব্রোমোফর্ম রিয়াকশন, ঠিক আছে, ব্রোমোফর্ম রিয়াকশন। তো দেখো এখানে কি কি ফর্ম করবে, এখানে আমরা যে আমার অপশন দেখে যেটা মনে হচ্ছে ক্লোরো অ্যাসিটিক আয়ন একটা ফর্ম করবে, ঠিক আছে, ক্লোরো অ্যাসিটিক আয়ন, আর একটা ফর্ম করবে ক্লোরো অ্যাসিটিক আয়ন, ঠিক আছে, আর একটা ফর্ম করবে CHBr3, ঠিক আছে, এই দুটো ফর্ম করবে, এখানে দুটো অপশন কারেক্ট হবে, ঠিক আছে। এখানে আমি দেখো রিয়াকশনগুলো লিখে দিচ্ছি, Cl CH2 CO CH3, ঠিক আছে, এখানে রিয়েজেন্টটা দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি ফর্ম করবে, এখানে Cl CH2 CO CBr3, ঠিক আছে, ব্রোমোফর্ম ফর্ম করলো। এবার এখানে যেটা হবে, এখানে ক্লিভেজ হবে, ঠিক আছে, OH মাইনাস আয়ন এইখানে অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করলে কি ফর্ম করে যাচ্ছে, এই যে দুটো কম্পাউন্ড এই দুটো কিন্তু ফর্ম করে যাচ্ছে, ঠিক আছে, এখানে ক্লিভেজ হবে, দিলে এটা বেরিয়ে যাবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। চলো নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাভ অল ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল স্ট্রাকচার, দেখো ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল স্ট্রাকচার কার কার হবে, দেখতেই পাচ্ছি আমরা কার্বনেটের হবে ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে, বি এর হবে কি, এইভাবে দেখো বন্ডটা ঘুরবে, কিন্তু আমরা তো একটাই পাবো, তাই না, ইকুইভ্যালেন্ট তো হচ্ছে না। এখানে দেখো এখানেও হবে ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল স্ট্রাকচার, এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে, এখানেও হবে, ঠিক আছে, এখানেও হবে, এইভাবে ঘুরবে, আবার এখান থেকে ঘুরবে, ঠিক আছে, তাহলে এই তিনটে থেকে পেলাম ACD তিনটেই অ্যান্সার হবে, ঠিক আছে। আমি স্ট্রাকচারগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো এগুলো কি ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচার, তাহলে আমরা বলতে পারি এদের ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল স্ট্রাকচার আছে কার্বনেটের। এরপর যেটা অ্যাসিটোন, যেটা ছিল অ্যাসিটোনের ইনোলেট, এটার ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার আমরা পাবো না, এটা রং, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যালাইল কার্বোক্যাটায়ন, দেখো অ্যালাইল কার্বোক্যাটায়নের এইটা হচ্ছে তোমার দুটো ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর একটা আছে গুয়ানিডিয়াম ক্যাটায়ন, গুয়ানিডিয়াম ক্যাটায়ন, তাহলে এটারও দেখতে পেলাম, ঠিক আছে, এইভাবে ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার ফর্ম করছে, দেখো তাহলে আমরা কার্বনেট আয়নের পেলাম, ওকে।
অ্যাসিটোনিনোলেটের পেলাম না, ওকে, অ্যালাইল কার্বোক্যাটায়নের পেয়েছি, আর গুয়ানিডিয়াম ক্যাটায়নেরও পেয়েছি। ঠিক আছে, তাহলে তিনটেই কিন্তু অ্যান্সার হবে এ সি ডি। ঠিক আছে, নেক্সট দেখো বলছে হাউ কুড ইউ ইনক্রিজ দ্য এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন গ্যাস adsorbed per unit mass of solid of a gas on a solid surface in case of physisorption। এখানে কি বলছে, ফিজিসরপশন হবে গ্যাসের অ্যাডসর্পশন, কোনো অ্যাডসরবেন্টের উপরে কি হচ্ছে, ঠিক আছে, এই ধরো কোনো অ্যাডসরবেন্ট, এর ওপরে কি হবে, কোনো গ্যাস মলিকুল কি হবে, অ্যাডসর্ব হবে। ঠিক আছে, কোনো গ্যাস মলিকুল কি হবে, অ্যাডসর্ব হবে। এবার এই যে ফিজিসরপশন যেটা বলা হচ্ছে, এইটা কি বলতো, এটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস। ঠিক আছে, এক্সোথার্মিক প্রসেস মানে কি, ডেল এইচ ইকুয়াল টু পজিটিভ। ঠিক আছে, এবারে দেখো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ভালো করে বুঝে নাও। প্রথম অপশন আছে বাই ইনক্রিজিং টেম্পারেচার। বলছে এখানে কোয়েশ্চেনটা আমাদের বলেছে আমরা কিভাবে অ্যাডসর্পশনটা বাড়াবো, এক্সটেন্ট অফ অ্যাডসর্পশনটা কিভাবে বাড়াবো, সেইগুলো অপশনে দেওয়া আছে। তাহলে আমরা যদি টেম্পারেচার বাড়ালে কি অ্যাডসর্পশন বাড়বে না। কেন, দেখো দেখাচ্ছি আমি। দেখো টি টেম্পারেচার যদি ডিক্রিজ করে, তাহলে ফেভার করবে অ্যাডসর্পশন, ফেভারেবল। কেন, তার কারণ ডেল এইচ পজিটিভ। অলরেডি যদি হিটের উদ্ভব হয়, তাহলে অ্যাকর্ডিং টু লাস অ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল কি হবে, এটা হচ্ছে কি করলাম, অ্যাকর্ডিং টু লাস অ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, তাই না। দেখো টি যদি তাহলে ডিক্রিজ করে, এটা ফেভারেবল হবে, কারণ অলরেডি ফিজিসরপশনের সময় হিট ইভলভ হচ্ছে। ওকে, তার মানে ফরওয়ার্ড রিয়াকশন ফেভারেবল হবে। আবার দেখো এখানে যেটা দিয়েছে, তার মানে বাই ইনক্রিজিং দ্য টেম্পারেচার, এটা হবে না। কেন, এর আর একটা কারণ আমি বলছি। দেখো এর আর একটা কারণ হচ্ছে, আমরা যদি টেম্পারেচার আমি বাড়াই, তাহলে কি হবে, গ্যাসের মলিকুলগুলোর কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, এবং এতে কি হবে, ডিসঅর্পশন। তার মানে টেম্পারেচার বেড়ে গেলে কি হবে, একটা ডিসঅর্ডারনেস আসবে গ্যাসগুলোর মধ্যে, সেক্ষেত্রে কি হয়ে যাবে, ডিসঅর্পশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টেম্পারেচারের সাথে কিরকম রিলেশন, এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন কি হবে, প্রপোর্শনাল টু 1/t, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল হবে টেম্পারেচারের সাথে। এবার বলছে বাই লোয়ারিং টেম্পারেচার, তাহলে বাই লোয়ারিং টেম্পারেচার হচ্ছে, এতক্ষণ আমি ডিসকাস করে দিয়েছি। এবার নেক্সট বলছে দেখো, বাই গ্রাইন্ডিং দ্য সলিড ইনটু পাউডার, সলিডকে গ্রাইন্ড করছে। এবার দেখো ফিজিসরপশন মানেই কি, এটা একটা সারফেস ফেনোমেনন, রাইট, এটা একটা সারফেস ফেনোমেনন, তাই না। তাহলে সারফেস ফেনোমেনন যদি হয় ধরো, তাহলে এটা সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে সারফেস এরিয়ার সাথে কি, এটা প্রপোর্শনাল, এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন, এটা কি হচ্ছে তাহলে, প্রপোর্শনাল উইথ সারফেস এরিয়া। ঠিক আছে, প্রপোর্শনাল উইথ সারফেস এরিয়া। তাহলে দেখো যখন এটাকে আমরা গ্রাইন্ড করে দেবো, গ্রাইন্ড করা মানে স্মল পিস হয়ে যাচ্ছে, স্মল পিসেস। তাহলে কি হবে, যখন এরকম একটা ধরো বাল্ক কোনো একটা জিনিস, সেটাকে ভেঙে আমি যখন এরকম অসংখ্য টুকরো করে দিলাম,
তাহলে কি হবে এখানে, এখানে সারফেস এরিয়াটা কি হবে, ওভারঅল সারফেস এরিয়া ইনক্রিজ করবে। এখানে কি, এখানে লো সারফেস এরিয়া, তাহলে যখন গ্রাইন্ড করা হবে ডেফিনেটলি কি হবে, সারফেস এরিয়া বাড়ার জন্য এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন এটাও কিন্তু বাড়বে। তাহলে অপশন সিটাও কারেক্ট হবে। এবার বলেছে দেখো বাই লোয়ারিং দ্য গ্যাস প্রেশার। দেখো গ্যাস প্রেশার লো হলে অ্যাডসর্পশন কখনোই ঠিকঠাক হবে না। ঠিক আছে, এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন প্রপোর্শনাল টু প্রেশার। ঠিক আছে, টেম্পারেচারের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কিন্তু প্রেশারের সাথে তোমার সমানুপাতিক। তো সেই কারণে গ্যাস প্রেশার যদি লো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন ইনক্রিজ করবে না, বরং কমে যাবে। তাহলে এখানে আমরা দুটো অপশন পেলাম, বি আর সি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, আশা করি তোমরা 10টা কোয়েশ্চেন বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যেও। ঠিক আছে, আর তোমরা ডিটেলসে 11, 12, নিট, জেন পাস এগুলোর জন্য তোমরা যদি কেমিস্ট্রির গাইড চাও তাহলে তোমরা ডেফিনেটলি এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, একদম বেস ক্লিয়ার করে এখানে কেমিস্ট্রি শেখানো হয়, তো তোমরা কয়েকটা ক্লাস করলেই বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ।